আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। হাসিনা রক্ত চুষে বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে বাঁচি দেন। গুম খুন করেই ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা গ্রাফিতি থাকবে, মুক্তিযুদ্ধের নায়কদের অবদান। জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা, আপিল বিভাগের আদেশ। এস আলমের খেলাপে 45,000 কোটি টাকা আদায়, বাসভবন ঘেরাও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের। নানা চাপে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ। এবং ডিম পাড়তে ডাঙ্গায় উঠতেই শিকার। ভারতে পাচারের সময় চাঁদপুরে 3 প্রজাতির 1000 কচ্ছপ উদ্ধার। মিঠা পানির সবচেয়ে বড় চালান জব্দের দাবি বন বিভাগের। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। গুমের পর থানায় নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন। গুলি করা হয় পায়ে, বিনা চিকিৎসায় পচন ধরলে কেটে ফেলতে হয় সেই পা। তুচ্ছ কারণে মামলা হামলার শিকার ভুক্তভোগীদের এমন করুণ গল্প আর আর্তনাদে ভারী সোহরাওয়ার্দী উদ্যান। মায়ের ডাকের আয়োজনে গণজমায়েতে যোগ দিয়ে গুম খুনের পেছনের কুশীলবদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা। চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা তাহের 2013 সালের নিজ বাগানবাড়ি থেকে পুলিশের হাতে গুম হন তিনি। পরে থানায় টানা 3 দিন তার উপর চলে পাশবিক নির্যাতন। টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। থানা থেকে হাত পা বেঁধে কালো মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয় সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায়। প্রায় 13 জন পুলিশ জাপটে ধরে ডান পায়ে গুলি করে হাড় আলাদা করে ফেলে তার। ডান পায়ের পচন ধরলে তা কেটে ফেলতে হয়। এরপর সুস্থ হলে অস্ত্র, হত্যাসহ গায়েবী মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। জামিনে বের হলে জেল গেটেই ফের দেওয়া হয় মামলা। এভাবেই জেল গেট থেকে গ্রেপ্তার হয়েছেন 6 বার আর কারাগারে গেছেন 19 বার। তার দাবি, সাইদির ফাঁসি রায়কে কেন্দ্র করে আন্দোলন করায় তার উপর চলে এসব নির্যাতন। মানিক চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ, ছাত্রলীগ একসাথে হয়ে আমার বাগান বাড়ি থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আমাকে 3 দিন গুম করে রাখার পরে হাত পা বেঁধে কোরবানি গরু যেমন জবাই করে ওই রকম করে চিবি ধরে প্রথমে মাথায় করতে চাইছিল, আবার মাথায় করেনি। এরপর গুলি করে, যখন আমাকে গুলি করে আমার মনে হচ্ছিল না আমার দেহটা আসমানে ছুঁয়ে গেছে। শুধু তাহির নয়, মঙ্গলবার এমন শত শত হৃদয় বিদারক বর্ণনা আর বুক ভরা কান্না নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মায়ের ডাক সংগঠনের আয়োজনে অংশ নেন ভুক্তভোগী এবং তাদের পরিবার। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। সুস্থ মতন বিচার চাই, কি কারণে আমার হত্যা করলো? টাকা পয়সা দিলেও তো সন্তান পাবো না, সন্তানের বিচারটা তো দেখিয়া দেখতে পারবো, এটা দাবি দেওয়া চাওয়া। শাসনের নামে দুঃশাসন চালিয়ে যারা অতিষ্ঠ করেছিল সাধারণ মানুষের জীবন, দেশের মাটিতেই সেই অপশক্তির উদ্ভব ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার শপথ উচ্চারিত হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দীতে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যা, 15 বছরে গুম খুন নির্যাতন করেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল আওয়ামী লীগ। সব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ফ্যাসিবাদীদের আর ফিরতে না দেওয়ার প্রত্যয় তাদের। সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের গণজমায়েতে এমন হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের এই জমায়েতে প্রত্যেকেই জড়ো হয়েছেন বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিচারের দাবিতে। মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশাপাশি অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি এবং গুম কমিশনের প্রতিনিধিরাও। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে একের পর এক হত্যা, গণহত্যা চালিয়েছে উল্লেখ করে প্রতিটি নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা। একটা ভয়ার্ত চাদরের মধ্যে আমাদেরকে কাজ করতে হয়েছে। আমরা গুমের খবর জানি, খুনের খবর জানি, মানুষ
অনেকেই কি আর ফিরে আসেনি রাস্তা থেকে উঠিয়ে নেওয়ার পর, সেটা জানি। যারা ফিরে এসছে তারাও ভয়তে কথা বলেননি। আপনি কাকে ছাড় দেবেন? যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে লীলা খেলেছে, যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে লীলা খেলেছে, যারা জল জ্বলন্ত একটি মানুষ আবু সাইদকে বারবার পালাক্রমে গুলি করে হত্যা করেছে, সেই মানুষগুলোকে ছেড়ে দেবেন? ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারাও বক্তব্য রাখেন জমায়েতে। আওয়ামী লীগকে ছাড় দেওয়ার চেষ্টা কেউ করে থাকলে তাদেরও প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। কিন্তু কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। সব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বজায় রাখতে হবে জাতীয় ঐক্য। আমাদের দল মত আদর্শ ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে, নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। অন্ধকার ইতিহাস পেছনে ফেলে দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় গুম, খুন সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ধারা থেকে বেরিয়ে আসতে হবে শাসক গোষ্ঠীকে। এমনটাই প্রত্যাশা জমায়েতে আসা সাধারণ মানুষের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নিজেদের শাসনামলে গড়া র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। দলটি চাওয়া স্বাধীন কমিশনের অধীনে থাকবে পুলিশ। গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেছেন নেতারা। বাহিনীটির সংস্কারে 5 দফা সুপারিশ করেছে বিএনপি গঠিত কমিটি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাবের বিলুপ্তি দাবি করে হাফিজউদ্দিনের অভিযোগ, জুলাই বিপ্লবে হত্যা নির্যাতনে জড়িত প্রায় 5 শতাধিক পুলিশ সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করেছে কিছু সেনা কর্মকর্তা। আমরা র্যাব বাহিনীরই বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। একেবারেই গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায়, তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের আগ্রাসন জনগণ মেনে নেবে না। বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। এদিকে ভারতের নানা ষড়যন্ত্র ও অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর মানিক মে এভিনিউয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। গুলশানে উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশের ব্যানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। নগর বাউল জ্যাবস, আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবার পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণঅভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে 71-এর মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বড় পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। প্রেসে ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 1952 সাল থেকে 2024 সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন।
তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে ২০২৫ শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা পঞ্চম থেকে নবম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলব না, এরকম নামে একটা লেখাও পঞ্চম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন ২৬ তারিখে একবার, ২৭ তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি ৭ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম, সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর পরিবর্তন হবে না, যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো। একই বই যেন আমরা ১০ বছর বা ২০ বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি ১৬ লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৭৫০ কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। এতে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়নি বলে মত রাষ্ট্রপক্ষের। স্বাধীনতার ৫১ বছর পর ২০২০ সালে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সে সময় বলা হয়, এই স্লোগান মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে সব শ্রেণী পেশার মানুষকে, স্বাধীনতার সংগ্রামে এক করে গোটা জাতিকে। শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া বাধ্যতামূলক। প্রায় ৪ বছর পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, জয় বাংলা স্লোগান কারো ওপর চাপিয়ে দেয়া ঠিক নয়। এটি জাতীয় স্লোগান হবে কিনা সেটি সরকার ঠিক না করে আদালতকে ব্যবহার করা হয়েছে। সব শুনে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। তিনি বলেন, দলীয় স্লোগানের মতো ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল, সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। রাষ্ট্রপক্ষ বলছে, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা হয়নি। সরকারের আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুদের ওপর সহিংসতার বেশিরভাগ ঘটনা ব্যক্তিগত অথবা রাজনৈতিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। অনেকগুলো ক্ষেত্রে যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো মাইনরিটি ফেথের। পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট, বাট আমরা এটা সোফার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। যেমন ধরেন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল, অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের।
৪৫,০০০ কোটি টাকার অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে শিল্প গ্রুপ এস আলম চেয়ারম্যানের চট্টগ্রামের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। তাদের দাবি, নানামুখী চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এ অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন তারা। অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে এবার ঋণখেলাপির বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তারা শিল্প গ্রুপ এস আলমের ৪৫,০০০ কোটি টাকার ঋণ ফেরতের দাবিতে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকে থাকা জনগণের আমানত এস আলম শিল্প গ্রুপে বিনিয়োগ করে এখন গভীর সংকটে ব্যাংকটির সব শাখা, যার কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদেরও। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে, কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। গ্রুপটির কাছে ব্যাংকটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর পাওনা প্রায় ৩৫,০০০ কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি ব্যাংকটির কর্মকর্তাদের। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। ব্যাংকটির ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া ৪৫,০০০ কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁর সড়কে ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা নামাতে লাইসেন্সের জন্য নির্ধারিত ফির ৩ গুণ টাকা গুনতে হচ্ছে চালকদের, কিন্তু কোনো রসিদ দিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নওগাঁর সড়কে ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা নামাতে নির্ধারিত লাইসেন্স ফি ৩ গুণ পর্যন্ত গুনতে হচ্ছে চালকদের। এর প্রতিবাদে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা। চালকদের অভিযোগ, পৌরসভা নির্ধারিত লাইসেন্স ফি ৮০০ থেকে ১,০০০ টাকা হলেও নেওয়া হচ্ছে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা, দিচ্ছে না কোনো রসিদও। আমাদের এই লাইসেন্স মাত্র ৫০০ টাকা করে দিত, এখন সেই লাইসেন্সটা নিচ্ছে ৫০০ টাকা নিয়ে রসিদ দিত, এখন সেই লাইসেন্স নিচ্ছে ২৬০০ টাকা ২২০০ টাকা। রিসিভও দিতেছে না, আর এই টাকাগুলো সরকারি খাতে জমা হচ্ছে না, এখানে তো সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। অতিরিক্ত চার্জার যে রাস্তাতে নামানো হয়েছে, পৌরসভা অবাধে তাদেরকে লাইসেন্স দিচ্ছে, যার কারণে অতিরিক্তভাবে জ্যাম চলছে। পৌর এলাকায় ধারণ ক্ষমতার বেশি যান চলাচলের কারণে শহরের ব্রিজমোড়, গোস্থাটি, কালীতলা সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে বাসিন্দারা। এই ৬,৫০০ গাড়িগুলো যদি এই রোডে চলে, তাহলে এই ছোট শহরে চললে যদি চলে, তাহলে একটা অসুস্থ রোগী তো যেতেও পারবে না, সাধারণ কোনো লোকজনও তো রাস্তা পার হতে পারবে না। শ্রমিক নেতাদের দাবি, পৌর কর্মকর্তাদের লাইসেন্স বাণিজ্যের কারণেই তৈরি হচ্ছে জনদুর্ভোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর কর্মকর্তা। ডিসি স্যার উনি বলছে আমাদের অবশ্যই লাইসেন্সের উনি কমাইবে, ফি কমাইবে। পৌরসভার যে দুর্নীতি মুন্টু করছে সবকিছু আমরা উল্লেখ করে দিয়ে দিছি। অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ দিছে, ওরা আসলে ভিত্তিহীনভাবে দিচ্ছেন। আমি গভর্নমেন্টের যে টাকা ফি, সে টাকা আমি নিশ্চিত, আমি অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করি না। লাইসেন্স বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি যানজট কমানোর আশ্বাস জেলা প্রশাসনের। রেজিস্ট্রেশনের যে আপনার ফিটা, এটা কিন্তু অনেক আগে থেকে নির্ধারণ করা, এবং আমি খোঁজ নিয়েছি অন্যান্য যেগুলো পৌরসভা আছে এটা খুব রিজনেবল। যানজট নিরসনের জন্য যে উদ্যোগটা পৌরসভা কর্তৃক নেওয়া হয়েছে, ইতিমধ্যে ওভার স্কাউটস, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবী দল দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পৌর শহরের চলাচলের জন্য ৪,৩০০ যানবাহনকে লাইসেন্স দিয়েছে পৌরসভা। স্থানীয় পৌরসভার তথ্য বলছে ৩৮.৩৬ কিলোমিটার পরিধির এই শহরে এই মুহূর্তে সিএনজি, অটোরিকশা ও ব্যাটারি চালিত টমটম চলাচল করছে প্রায় ১০,০০০। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সিলেটে অবৈধভাবে স্থাপিত ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলো অপসারণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসি ল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম জানান, স্টোন ক্রাশিং মেশিনের কারণে ওই এলাকার পরিবেশে বিপর্যয় নেমে এসেছে, তাই জেলার অবৈধ লাইসেন্সবিহীন স্টোন ক্রাশিং মেশিন অপসারণ করা হচ্ছে। ডিম পাড়তে জলাশয় থেকে ডাঙায় উঠে এসেছিল শত শত মা কচ্ছপ।
কিন্তু তাদের ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরে অভিযান চালায় বন বিভাগ। উদ্ধার হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ। বন বিভাগ জানিয়েছে মিঠা পানির কচ্ছপের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনা এটি। ডিম পাড়তে জলাশয়ের তীরে উঠে এসেছিল শত শত কচ্ছপ, কিন্তু তাদের উপর নজর পড়ে পাচারকারীদের। এগুলো ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল চক্রটি। খবর পেয়ে সোমবার গভীর রাতে চাঁদপুরের কালীবাড়ি রোড ও দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় উদ্ধার করা হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ, যার আনুমানিক ওজন 800 কেজি। মঙ্গলবার উদ্ধার করা কচ্ছপগুলো আনা হয় ঢাকায়। বন বিভাগ জানায় মিঠা পানির কচ্ছপ জব্দের তালিকায় এটি সবচেয়ে বড় চালান। বন্যপ্রাণী আইন দ্বারা বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 দ্বারা এগুলি সবই প্রটেক্টেড এনিম্যাল, অর্থাৎ এগুলি নিরাপদে থাকবে, এগুলিকে ধরা যাবে না, কেনাবেচা করা যাবে না, এটাকে পোচিং হবে না, ট্রাফিকিং হবে না। কচ্ছপগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, গাজীপুরের ভাওয়াল উদ্যান সহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। যে সকল জলাশয়গুলি নিরাপদ আছে, যেখানে লোকজনে ডিস্টার্ব করবে না, এরকম জায়গায় ছাড়বো। এসব কচ্ছপের মধ্যে রয়েছে সন্ধি প্রজাতির 500 কেজি, কড়িকাট্টা 280 কেজি ও হলুদ প্রজাতির 20 কেজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। হাসিনা রক্ত চুষাকে মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। গুম খুন করেই ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা গ্রাফিতি। থাকবে মুক্তিযুদ্ধের নায়কদের অবদান। জাতীয় স্লোগান থাকছে না, জয় বাংলা। আপিল বিভাগের আদেশ। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়ের।